ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি বাই মৌমিতা। আজকে প্র্যাকটিস সেট 3 চলো স্টার্ট করছি। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, দ্য নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্টিং 0.5 গ্রাম অফ অ্যাটমস অফ নাইট্রোজেন ইন দ্য সেম অ্যাজ দ্য অ্যাটমস প্রেজেন্ট ইন। দেখো এখানে যে অপশনগুলো দেওয়া আছে, কি কি দেওয়া আছে, 2 গ্রাম কার্বন দেওয়া আছে, 24 গ্রাম ম্যাগনেসিয়াম, 8 গ্রাম অফ অক্সিজেন আর 32 গ্রাম দেওয়া আছে সালফার। তো আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে যে নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট ইন 0.5 গ্রাম অ্যাটমস অফ নাইট্রোজেন, মানে 0.5 গ্রাম অ্যাটমে যতটা নাম্বার অফ অ্যাটম প্রেজেন্ট আছে, ঠিক আছে, সেইটা এই অপশনে যে 4টে অপশন আছে কোনটার মধ্যে সেম অ্যামাউন্ট অ্যাটম প্রেজেন্ট থাকবে। তো দেখো এখান থেকে এটা ক্লিয়ার, এই যে গ্রাম অ্যাটম কথাটা এখানে ইউজ হয়েছে, 1 গ্রাম অ্যাটম ইকুয়াল টু কি, 1 গ্রাম অ্যাটম আমরা কাকে বলি, অ্যাটমিক মাসকে আমরা যখন গ্রামে কনভার্ট করি সেই পরিমাণটাকে আমরা বলে থাকি 1 গ্রাম অ্যাটম। ঠিক আছে, অ্যাটমিক মাসকে আমরা যখন গ্রামে লিখি তখন সেই পরিমাণ মাসটাকে আমরা বলে থাকি 1 গ্রাম অ্যাটম। ওকে, তাহলে দেখো 0.5 গ্রাম অ্যাটম অক্সিজেন, 0.5 গ্রাম অ্যাটম নাইট্রোজেন, এই কথাটার অ্যাকচুয়ালি অর্থ হলো এটা হচ্ছে অ্যাকচুয়ালি হাফ গ্রাম অ্যাটম। ঠিক আছে, তো আমাদের এখান থেকে ফাইন্ড আউট করতে হবে যে এর মধ্যে কোনটা 0.5 গ্রাম অ্যাটম, সেইটা খুঁজে পেলেই আমরা অ্যান্সারটা করে ফেলতে পারবো। কেন, তার কারণ দেখো 1 গ্রাম অ্যাটমে যে কোনো এলিমেন্টের 1 গ্রাম অ্যাটমে কতগুলো থাকে মলিকুল, 1 গ্রাম অ্যাটমে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক অ্যাটম থাকে 1 গ্রাম অ্যাটমে। তার মানে 0.5 গ্রাম অ্যাটমে কত থাকবে, যে কোনো এলিমেন্টের ক্ষেত্রে 0.5 গ্রাম অ্যাটমে থাকবে 3.011 ইন্টু 10 টু দি পাওয়ার 23 নম্বর অ্যাটম। ঠিক আছে, এইটা কি, ফর এভরি এলিমেন্ট, ট্রু ফর এভরি এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্টের জন্য এটা ট্রু। তাহলে দেখো এর মধ্যে 2 গ্রাম কার্বন দেওয়া আছে, মানে কত গ্রাম অ্যাটম, ঠিক আছে, 2 গ্রাম কার্বন, আচ্ছা এটা 12 হবে, ঠিক আছে, এটা 12 হবে, 12 গ্রাম কার্বন। দেখো কার্বনের মাস কত, 12, একটা কার্বনের মাস 12, তার মানে 12 গ্রাম কার্বন মিন্স এটা ইন্ডিকেট করছে এটা কি 1 গ্রাম অ্যাটম। ঠিক আছে, তাহলে এটা হবে না। 24 গ্রাম ম্যাগনেসিয়াম, 24 কি অ্যাটমিক মাস ম্যাগনেসিয়াম, তাহলে 24 গ্রাম ম্যাগনেসিয়াম মানেও এটা ইন্ডিকেট করছে 1 গ্রাম অ্যাটম। ওকে, এবার দেখো নেক্সট আসছে 8 গ্রাম অক্সিজেন, 8 গ্রাম অক্সিজেন। তো এখানে কি হবে, অক্সিজেনের মাস কত, অ্যাটমিক মাস অফ অক্সিজেন 60। ঠিক আছে, তার মানে 8 গ্রাম অক্সিজেন মানে ডেফিনেটলি এটা হয়ে যাবে 0.5 গ্রাম অ্যাটম, 0.5 গ্রাম অ্যাটম। দেখো তাহলে এখান থেকে এটা ক্লিয়ার। এবার 32 গ্রাম সালফারও হচ্ছে 1 গ্রাম অ্যাটম, কারণ সালফারের অ্যাটমিক মাস 32, তাহলে এটাও হয়ে যাবে 1 গ্রাম অ্যাটম। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে 8 গ্রাম অক্সিজেন, তার কারণ 8 গ্রাম অক্সিজেন মানে 0.5 গ্রাম অ্যাটম এবং এতে নাম্বার অফ অ্যাটমের সংখ্যা 3.011 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো কি বলেছে কোয়েশ্চেনটা, দ্য কম্পাউন্ডস দ্যাট উড নট give taste of both nitrogen and sulfur with sodium fusion extract। তো দেখো এখানে প্রথমে আমি যেটা বলবো যে এই যে সোডিয়াম ফিউশন এক্সট্রাক্ট দিয়ে যে আমরা টেস্টটা করি, মানে একটা অর্গানিক কম্পাউন্ড সেটাকে সোডিয়াম, মেটালিক সোডিয়ামের সাথে ফিউজ করা হয়, করে ফিউশন করিয়ে সেটার সলিউশন বানিয়ে সেটা দিয়ে টেস্ট করা হয়। তো এই টেস্টটাকে বলা হয় ল্যাসাইন টেস্ট। তো সেক্ষেত্রে এখানে কন্ডিশন কি, এই যে নাইট্রোজেন, সালফার, এগুলোকে কি হয়, এরা একমাত্র তখনই এই টেস্টগুলো সম্ভব যখন এরা কোভ্যালেন্ট বন্ডিং এ কানেক্টেড থাকবে অর্গানিক কম্পাউন্ডে, কোভ্যালেন্ট বন্ডিং। ঠিক আছে,
তো এখানে দেখো অপশন এ তে সেরকম কিছু দেখতে পাচ্ছি না নাইট্রোজেনের সাথে, এখানেও নেই, বাট এখানে আছে। দেখো এখানে সালফার নাইট্রোজেন এরা কি আছে, কোভ্যালেন্ট বন্ডিং এর মাধ্যমে যুক্ত আছে। ঠিক আছে, তাহলে আমাদের কোশ্চেনটা বলেছে দ্য কম্পাউন্ডস দ্যাট উড নট, ঠিক আছে, কোশ্চেনটা কি বলেছে, উড নট, ঠিক আছে, নট বলা আছে। তাহলে দেখো নট বলা আছে মানে এখানে আমাদের অ্যানসারটা হয়ে যাবে 1 এবং 3, এই দুটো এই টেস্টটা শো করবে না। এবার দেখো আমি ল্যাসাইন টেস্ট সম্বন্ধে বলে দিই, এখানে দেওয়া আছে দেখো ল্যাসাইন টেস্ট। দিস টেস্ট ডিটেক্টস, কি ডিটেক্ট করে, প্রেজেন্স অফ নাইট্রোজেন, সালফার, হ্যালোজেন এন্ড ফসফরাস ইন অ্যান অর্গানিক কম্পাউন্ড। ওকে, an organic compound has this element in covalent form, ঠিক আছে, আমি যেটা বললাম দেখো ওটাই লেখা আছে। এবার এই সোডিয়ামের এক্সট্রাক্টটা যে করা হয় ওখানে ফিউশন হয়ে কি হয়, সোডিয়াম মেটাল আয়নিক ফর্মে চলে আসে। ঠিক আছে, এই রিঅ্যাকশন গুলো হয়, দেখে নাও। এটাকে আমরা বলছি ল্যাসাইনস টেস্ট, ল্যাসাইনস টেস্ট। চলো নেক্সট কোশ্চেন, মেজর প্রোডাক্ট বলতে হবে, মেজর প্রোডাক্ট। দেখো এখানে কি হয়, ব্রোমিন টু NaOH দেওয়া আছে। ঠিক আছে, এখানে যে মেকানিজমটা ফলো করে এখানে আমি দিয়ে দিয়েছি। ফার্স্ট স্টেপে কি হবে, ফার্স্ট স্টেপে তোমার ফর্ম করছে ব্রোমোনিয়াম আয়ন। ঠিক আছে, এখানে প্রথমে সাইক্লিক একটা ব্রোমোনিয়াম আয়ন ফর্ম করছে, সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন। ওকে, এবার নেক্সট কি হবে, এখানে সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন ফর্ম করছে, তারপরে এখানে একটা ইন্টারনাল নিউক্লিওফিলিক অ্যাটাক হচ্ছে, ইন্টারনাল নিউক্লিওফিলিক অ্যাটাক। ঠিক আছে, এখানে অক্সিজেনের লোন পেয়ারটা যে অ্যাটাক করছে এটাকে বলা হচ্ছে কি, মানে এই যে তোমার সাইক্লিক ব্রোমোনিয়াম আয়নটা ফর্ম করছে এটা ব্রেক করছে কিসের মাধ্যমে, ইন্টারনাল নিউক্লিওফিলিক অ্যাটাক, ইন্টারনাল নিউক্লিওফিলিক অ্যাটাক। ওকে, আর নেক্সট কি করবে, একটা এক্সটার্নাল নিউক্লিওফাইল এসে আবার অ্যাটাক করবে, এখানে একটা পজিটিভ আয়ন তৈরি হচ্ছে। এবং এখানে কি হবে ব্যাপারটা, স্টেরিক্যাল, এটা কিভাবে অ্যাটাক করবে, অ্যাট স্টেরিক্যালি লেস হিন্ডার্ড, স্টেরিক্যালি লেস হিন্ডার্ড পজিশন, সেই জন্য এটা ব্যাক সাইড থেকে এসে অ্যাটাক করবে, সেই কারণে দেখো আপ ডাউন প্রোডাক্ট এখানে আমরা পাচ্ছি। এন্ড এটাই হয়ে যাচ্ছে কি মেজর প্রোডাক্ট, এটাই হয়ে যাচ্ছে আমাদের মেজর প্রোডাক্ট। তাহলে আমাদের অ্যানসারটা হয়ে যাচ্ছে, দেখো আমাদের অ্যানসারটা হয়ে যাচ্ছে তাহলে অপশন 2। ঠিক আছে, অ্যানসারটা হয়ে যাচ্ছে অপশন 2। নেক্সট কোশ্চেন দেখো, ডোপিং সিলিকন উইথ বোরন প্রডিউসেস পি টাইপ সেমিকন্ডাক্টর। ঠিক আছে, অ্যানসারটা হয়ে যাবে পি টাইপ সেমিকন্ডাক্টর। দেখো সিলিকন, সিলিকনের ভ্যালেন্সি কত, 4, সিলিকনের ভ্যালেন্সি 4। ঠিক আছে, এবার আমরা কি করছি, সিলিকন কে ডোপ করা হচ্ছে বোরন দিয়ে, মানে সিস্টেমের মধ্যে অলরেডি 4টি ইলেকট্রন আছে। এবার বোরন দিয়ে যখনই আমি ডোপ করছি, বোরন দিয়ে ডোপিং এর ফলে বোরনের ভ্যালেন্সি কত, 3। তাহলে দেখো এইখান থেকে 3টে ইলেকট্রন সিলিকনের, এরা আর এই 3টে ইলেকট্রন এরা কি করবে, বন্ড ফর্ম করবে। ঠিক আছে, আর একটা ইলেকট্রন সে সিস্টেমের মধ্যে থাকবে, এটা অ্যাকচুয়ালি পজিটিভ হোল হিসেবে ওয়ার্ক করবে। কেন, তার কারণ এর একটা ইলেকট্রন চাই, মানে এর চাহিদাটা হচ্ছে কি নেগেটিভ, এর একটা ইলেকট্রন চাই, সেই কারণে এটা পজিটিভ হোল হিসেবে তোমার আচরণ করবে। এই জন্য এটাকে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টর। ওকে, নেক্সট দেখো বলছে which of the following can act both as Bronsted acid and Bronsted base। দেখো কে কোনটা কোনটা বলছে Bronsted acid এবং Bronsted base হিসেবে ওয়ার্ক করবে। তো Bronsted acid বলতে আমরা কি বুঝি, যারা H+ আয়ন রিলিজ করে, তাই তো, যারা H+ আয়ন রিলিজ করে। আর Bronsted base বলতে আমরা কাকে বুঝি, যে H+ আয়ন তোমার অ্যাকসেপ্ট করে, H+ আয়ন অ্যাকসেপ্ট H+ আয়ন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো প্রত্যেকটা এখানে যেগুলো দেওয়া আছে HCO3
এটা কি করে, এটা H প্লাস আয়ন যদি রিলিজ করলে বাই এই তোমার কার্বনেট আয়ন ফর্ম করে, ঠিক আছে, CO3 আবার H প্লাস যদি অ্যাকসেপ্ট করে তাহলে H2CO3 ফর্ম করে, তাহলে HCO3 কি হবে, বন্ড স্টেট অ্যাসিড এন্ড বন্ড স্টেট বেস বোথ হিসেবে ওয়ার্ক করবে, ঠিক আছে। নেক্সট HSO4 এটা কি করে, এটাও H প্লাস আয়ন রিলিজ করতে পারে এবং সালফেট আয়ন ফর্ম করে SO4 আবার H প্লাস আয়ন অ্যাকসেপ্টও করতে পারে, তাহলে এটা হয়ে যাচ্ছে H2SO4, ঠিক আছে। নেক্সট NH3 কি করে, NH3 H প্লাস আয়ন অ্যাকসেপ্ট করতে পারে সলিউশন থেকে, তাহলে NH4 প্লাস আয়ন ফর্ম করে, আবার H প্লাস আয়ন রিলিজও করতে পারে, ঠিক আছে, NH2 ফর্ম করে, ঠিক আছে। H2O এর ক্ষেত্রেও সেম, H2O কি করে, H প্লাস আয়ন রিলিজ করলে OH H প্লাস আয়ন অ্যাকসেপ্ট করলে H3O প্লাস, ঠিক আছে। সেম ভাবে এটাও যখন রিলিজ করে দেয় H2 ফর্ম করছে, অ্যাকসেপ্ট করলে H2S, তাহলে অ্যাকর্ডিং টু বন্ড স্টেট অ্যাসিড বেস ডেফিনেশন প্রত্যেকটাই তোমার বন্ড স্টেট অ্যাসিড এন্ড বন্ড স্টেট বেস, তাহলে দেখো হয়ে যাচ্ছে অল অফ দা অ্যাবাভ, ঠিক আছে, তাহলে অ্যানসারটা হয়ে যাচ্ছে অল অফ দা অ্যাবাভ, ওকে। নেক্সট দেখো কি বলছে কোয়েশ্চেনটা, which of the following statement is correct for the spontaneous absorption of a gas, okay, কি বলছে, which of the following statement is correct for spontaneous absorption of a gas, দেখো spontaneous absorption এটা means কি, এটা কি thermodynamically favorable process, spontaneous absorption কখন হয়, যখন হয় তখন কি হয়, থার্মোডাইনামিক্যালি এটা ফেভারেবল প্রসেস, তাই তো, ফেভারেবল প্রসেস, ওকে। এবার অপশন গুলো দেখো কি দিয়েছে, কোন কন্ডিশনে হয়, কি বলছে, ফার্স্টটা দেখি, del S is negative, del H should be highly negative, এগুলো del হবে, ঠিক আছে, del H should be high negative, দেখো গ্যাস মলিকিউল গুলো যখন অ্যাবজর্ব হবে কোনো একটা সারফেসে, ঠিক আছে, গ্যাস মলিকিউল অ্যাবজর্ব হচ্ছে, দেন আমরা বলতে পারি যে ফ্রিডমটা ডিক্রিজ করছে, একটা ডিসিপ্লিন ম্যানারে আছে, র্যান্ডমনেসটা কি করছে, ডিক্রিজ করছে, ফ্রিডমটা কি করছে, ডিক্রিজ করছে, ঠিক আছে। অন্যদিকে আমরা বলতে পারি র্যান্ডমনেস এটা একদম ডিক্রিজ করে যাচ্ছে, র্যান্ডমনেসটা একদম ডিক্রিজ করে যাচ্ছে, তার মানে এখানে ডেফিনেটলি del S ইকুয়াল টু নেগেটিভ হওয়ারই কথা, ঠিক আছে, del S ইকুয়াল টু নেগেটিভ হওয়ারই কথা, তাহলে del S পজিটিভ, এগুলো হবে না, del S নেগেটিভ হবে। এবার কথা হচ্ছে del H নেগেটিভ না del H পজিটিভ, ঠিক আছে, সেটা কিভাবে জানবো, দেখো আমরা জানি গিভস ফ্রি এনার্জি del G ইকুয়াল টু del H মাইনাস T del S, ওকে, del H মাইনাস T del S। এবারে এই যে del S টার্মটা এটা যখন নেগেটিভ হয়ে যাচ্ছে, তখন এই যে টার্মটা এটা কি হয়ে যাচ্ছে, পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে del G আমরা জানি ফর স্পন্টেনিয়াস প্রসেস del G শুড বি নেগেটিভ, তাই তো, del G নেগেটিভ হবে, তবেই হবে, ওকে। তাহলে এটাকে নেগেটিভ করার জন্য এর সাথে পজিটিভ আছে, তাহলে এই যে del H এটাকে কি হতে হবে, del H এর কি হতে হবে, হাইলি নেগেটিভ, ঠিক আছে, অল্প নেগেটিভ হলেও হবে না, হাইলি নেগেটিভ হতে হবে, মানে এর পজিটিভ পার্টটাকে ক্যান্সেল করতে হবে, সেই কারণে এখানে হয়ে যাচ্ছে অপশন এ অ্যানসার, ঠিক আছে, এবিসি করে মার্ক করা নেই, কিন্তু এটার অ্যানসার হয়ে যাচ্ছে অপশন এ। নেক্সট দেখো কোশ্চেনটা পড়ো ভালো করে, কোশ্চেনটা আগে ভালো করে পড়ো, কি বলছে, বাইন্ডিং মোডস অফ NO ইন 18 ইলেকট্রন কম্পাউন্ড, ঠিক আছে, দিয়ে দুটো কম্পাউন্ড দেখো দেওয়া আছে, তো এখানে বলছে NOর বাইন্ডিং মোড কি হবে, অপশনে কি কি আছে দেখে নাও, লিনিয়ার আছে, তার সাথে বেন্ট, দুটোই লিনিয়ার, বেন্ট,
দেখো এবার এখানে যেটা আমাদের জানার যে NOর বাইন্ডিং মোডটা কখন লিনিয়ার হয়। বাইন্ডিং মোড NOর কখন লিনিয়ার হয়, যখন এটা 3 ইলেকট্রন ডোনার। আর বেন্ড হয় কখন, যখন 1 ইলেকট্রন ডোনার। এটা জানলেই আমাদের মোটামুটি অ্যানসারটা হয়ে যাচ্ছে। ওকে, NOটা কি, এটা পাই অ্যাসিড লাইগ্যান্ড, তাই না, পাই অ্যাসিড লাইগ্যান্ড। এবার দেখো, এবার বলছে এটা কি 18 ইলেকট্রন সিস্টেম। তাহলে এই যে কম্পাউন্ডটা দিয়েছে কোবাল্টের CO এর হোল 3 NO, তাহলে NOটাকে আমরা H ধরে নিচ্ছি যে এর এক্সট্রা ইলেকট্রন ডোনেট করে। তাহলে সেক্ষেত্রে কোবাল্টের দেখো কতগুলো ইলেকট্রন, 9, প্লাস সিওর জন্য 3 দুগুণে 6 6 প্লাস x ইকুয়াল টু 18। তাহলে x ইকুয়াল টু কি হবে, 18 মাইনাস 15, তাহলে হয়ে যাচ্ছে 3। তার মানে সিও এই যে কম্পাউন্ডটা এটা কিন্তু লিনিয়ার হবে, লিনিয়ার। ঠিক আছে, তাহলে এই দুটো অপশন বাদ, হচ্ছে না। এবারে নেক্সট দেখি কি আছে, নিকেল ইটা 5 C5H5NO। ঠিক আছে, এটা 5 দেওয়া আছে মানে কি, এটা 5 ইলেকট্রন ডোনার। আবার নিকেল কত, 10 ইলেকট্রন ডোনার, তাহলে 10 প্লাস 5 প্লাস x, NOর জন্য x ধরেছি, ইকুয়াল টু 18 হবে, কারণ 18 ইলেকট্রন সিস্টেম বলেই দেওয়া আছে। তাহলে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে দেখো 3। তাহলে এটাও লিনিয়ার, তাই তো। তাহলে অ্যানসারটা আমাদের হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, বোঝা গেছে? না বুঝতে পারলে কোনো কোশ্চেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, দেখো কি বলছে, the platinum complex of ammonia and chlorine ligand is an anti-tumor agent. The correct isomeric formula of the complex and its precursor is, আচ্ছা দেখো এটা কি, এটা হচ্ছে সিসপ্ল্যাটিন, সিসপ্ল্যাটিন। ওকে, সিসপ্ল্যাটিন এই যে কম্পাউন্ডটা, এটা হচ্ছে প্রিকারসর, এটা প্রিকারসর, এটা হলো টেট্রাক্লোরোপ্ল্যাটিনেট, টেট্রাক্লোরোপ্ল্যাটিনেট, প্ল্যাটিনেট। ওকে, এইখান থেকে তোমার এটা হচ্ছে প্রিকারসর, এবং এই যে তোমার প্ল্যাটিনাম কমপ্লেক্স অ্যামোনিয়া ক্লোরিনেট, সেটা হচ্ছে সিসপ্ল্যাটিন। ঠিক আছে, এখানে কিভাবে এটা তৈরি হয়, অ্যাকচুয়ালি ট্রান্স এফেক্টের মাধ্যমে। ক্লোরিনের ট্রান্স এফেক্ট আর অ্যামোনিয়া ট্রান্স এফেক্টের উপর ডিপেন্ড করে এই কম্পাউন্ডটা এখানে ফর্ম করে। নেক্সট দেখো কি বলছে, aqueous solution of which of the following compound is the best conductor of electric current? কোনটা বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিক কারেন্ট? আচ্ছা, এখানে দেখো অ্যাসিটিক অ্যাসিড দেওয়া আছে, এটা উইক অ্যাসিড, তোমরা জানো এটা উইক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কি, এটা কিন্তু স্ট্রং অ্যাসিড, ডেফিনেটলি এটা স্ট্রং অ্যাসিড। ওকে, অ্যামোনিয়া এটা কি, এটা হচ্ছে উইক বেস, উইক বেস। ঠিক আছে, অ্যামোনিয়াটা উইক বেস। ফ্রুক্টোজ এটা কি, নন ইলেকট্রোলাইট, তাই তো, এটা তো নন ইলেকট্রোলাইট। তাহলে বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি কোনটা হবে, ডেফিনেটলি যেটা স্ট্রং অ্যাসিড। স্ট্রং অ্যাসিড এটা কি হবে, ফুললি ডিসোসিয়েটেড হয়ে যাবে। ওকে, তাহলে অ্যানসারটা হয়ে যাচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়ে যাবে অ্যানসার। নেক্সট কি বলছে দেখো, at 25 degree centigrade molar conductance of 0.1 molar aqueous solution of ammonium hydroxide is 9.54, এখানে হবে ওহম ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স, মোল ইনভার্স, এটাও ওহম ইনভার্স। ঠিক আছে, দেখো কি কি প্রোভাইড করা আছে, দেখো ভালো করে কোয়েশ্চেনটা আগে পড়ো, কি কি প্রোভাইড করা আছে। দেখো কি দেওয়া আছে, মোলার কন্ডাক্ট্যান্স অফ 0.1 মোলার সলিউশন দেওয়া আছে,
মোলার কন্ডাক্ট্যান্স কত দেওয়া আছে 9.4, তাহলে ল্যামডা সি ইকুয়াল টু হয়ে যাবে 9.54। ঠিক আছে, এবার বলছে মোলার কন্ডাক্ট্যান্স অ্যাট ইনফাইনাইট ডাইলুশন, তাহলে ল্যামডা জিরো ইকুয়াল টু হয়ে যাবে 238 ওহম। ঠিক আছে, এবার বলছে ডিগ্রি অফ আয়োনাইজেশন অফ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড at same concentration and temperature। আচ্ছা, ডিগ্রি অফ আয়োনাইজেশন আলফা ইকুয়াল টু কি হয় ল্যামডা সি বাই ল্যামডা জিরো ইন্টু 100, এটা আমাদের মনে রাখতে হয়। ঠিক আছে, এবার এখানে ভ্যালুগুলো বসিয়ে দেবো। ডিগ্রি অফ, এখানে আমাদের আয়োনাইজেশনটাই ক্যালকুলেশন করতে হবে, তাহলে ল্যামডা ইকুয়াল টু 9.54 বাই 238 ইন্টু 100। ঠিক আছে, এটা দেখো ক্যালকুলেশন করলে মোটামুটি আমরা 4 পয়েন্ট সামথিং পেয়ে যাচ্ছি। এবার 4 পয়েন্ট সামথিং একটাতেই আছে অপশন সি তে, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো কি দেওয়া আছে এখানে, অপশন গুলো দেখো। এখানে দেওয়া আছে যে যেমন প্রথমেরটা আছে ইনক্রিজিং পিকেএ ভ্যালু, পরেরটা আছে ইনক্রিজিং অ্যাসিডিক ক্যারেক্টার, তারপরেরটা আছে ইনক্রিজিং অক্সিডাইজিং পাওয়ার, তারপরেরটা আছে ইনক্রিজিং অ্যাসিডিক স্ট্রেংথ, মানে একটা সিকোয়েন্সে সাজানো আছে। এবার বলছে যে কোনটা সঠিক নয়, তাই তো, নট স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু দ্য প্রপার্টি ইন্ডিকেটেড এগেইনস্ট ইট, কোনটা সঠিক নয়। দেখো ফার্স্টেই যেটা অপশনে দেওয়া আছে, এই যে এলিমেন্ট গুলো গ্রুপ 16 এর এলিমেন্ট, তাই তো, গ্রুপ 16 এর এলিমেন্ট অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। ওকে, এবার ডাউন দ্য গ্রুপ আমরা জানি কি সাইজ ইনক্রিজ করবে, সাইজ ইনক্রিজ করবে, তাহলে সেক্ষেত্রে এইচ আর গ্রুপ 16 এর এলিমেন্ট এদের মধ্যে কি হবে, এই যে বন্ডটা এটা কি হবে, এটা উইক হবে, এটা উইক হবে। তাহলে উইক হলে কি হয়, উইক হলে অ্যাসিডিটি ইনক্রিজ করবে, মানে কে ভ্যালুটা ইনক্রিজ করবে, বাট পিকে ভ্যালুটা ডিক্রিজ করবে। এখানে কিন্তু কে ভ্যালু দেওয়া নেই, পিকে ভ্যালু দেওয়া আছে, তাহলে পিকে ভ্যালুটা তো ডিক্রিজ করবে। ঠিক আছে, সাইজ বাড়ার সাথে সাথে অ্যাসিডিটি ইনক্রিজ করবে, কারণ এই যে এইচ যে তোমার বন্ডটা, এখানে সাইজ ফ্যাক্টরটা কাজ করবে, এখানে ইলেকট্রোনেগেটিভিটি বা অন্য কোনো ফ্যাক্টর এখানে ওয়ার্ক করছে না। তো সেক্ষেত্রে এই যে অর্ডারটা দেওয়া আছে এটা অ্যাকচুয়ালি কে ভ্যালুর অর্ডার দেওয়া আছে, ইনক্রিজিং কে ভ্যালু, বাট অপশনে আছে পিকে ভ্যালু, তার মানে এটাই আমি দেখতে পাচ্ছি সঠিক নয়, তাহলে এটাই অ্যান্সার হওয়ার কথা। ঠিক আছে, এটাই অ্যান্সার হবে। এবার দেখো বাকি যা দেওয়া আছে, এই যে ইনক্রিজিং অ্যাসিডিক অর্ডার, ইনক্রিজিং অ্যাসিডিক অর্ডার এটা কিন্তু সঠিক, তার কারণ দেখো সেম, কজটা সেম, কি গ্রুপ 15 এলিমেন্ট নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, সাইজ ইনক্রিজ করছে, তাহলে কি হবে, সাইজ ইনক্রিজ করছে, অ্যাসিড ইনক্রিজ করবে, অ্যাসিডিটি, তাহলে এটা সঠিক। এরপরেরটা বলেছে ইনক্রিজিং অক্সিডাইজিং পাওয়ার, দেখো এরপরে যেটা বলছে ইনক্রিজিং অক্সিডাইজিং পাওয়ার CO2, এটা কি আছে গ্রুপ 14 এলিমেন্ট সবগুলো, কার্বন, সিলিকন, টিন, লিড। ঠিক আছে, কি কি দেওয়া আছে, কার্বন, সিলিকন, টিন, লিড। ওকে, তো এখানে স্টেবিলিটি কি হয়, ডাউন দ্য গ্রুপ কি হয়, স্টেবিলিটি অফ +4 অক্সিডেশন স্টেট ডিক্রিসেস। ঠিক আছে, +4 যে অক্সিডেশন স্টেট সিলিকন টিনের সেটা ডিক্রিজ করে, মানে +2 অক্সিডেশন স্টেটটা কি হয় প্রায়োরিটি পায়। ঠিক আছে, এটা স্টেবল হয়, তাহলে কি হয় অক্সিডাইজিং পাওয়ার, তার এটা তার মানে কি হবে, যারা অলরেডি +4 স্টেটে আছে তাদের অক্সিডাইজিং পাওয়ার থাকবে না, যাদের লোয়ার অক্সিডেশন স্টেট তার অক্সিডেশন পাওয়ার থাকবে। তাহলে আমরা বলতে পারি অক্সিডাইজিং পাওয়ার অফ oxides will increase down the group। ওকে, তাহলে এই অপশনটাও কিন্তু একদম কারেক্ট আছে, এটাও কারেক্ট,
যেটা দেওয়া আছে। এরপর দেওয়া আছে ইনক্রিজিং অ্যাসিডিক স্ট্রেংথ, এটা তো খুব ইজি জানো তোমরা হ্যালোজেন কম্পাউন্ডের মধ্যে। সেম ভাবে আয়োডিনের সাইজ অনেক বড়, তো এর অ্যাসিডিক স্ট্রেংথ বেশি হয়, তাহলে এটাও কারেক্ট। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে একদম ফার্স্ট অপশনটা। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, দ্য জি সাবসেল ইজ ক্যারেক্টারাইজড বাই, এখানে দেখো কি কি ভ্যালু আছে, এন ভ্যালু দেওয়া আছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে, আর কি দেওয়া আছে, এল ভ্যালু দেওয়া আছে দুটো। তাহলে জি সাবসেলের আমরা দেখি তাহলে কি হবে, এটার এল ভ্যালু কি হয় দেখো, এল ভ্যালু 0 1 2 3 4 5 6 পর্যন্ত করলাম, ঠিক আছে। 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এ, ওকে, 4 হলে কি হয় জি। তাহলে জি কোথায় এলাম, 4 ভ্যালু পর্যন্ত, ঠিক আছে। তাহলে এখানে দেখো একটা আছে, তাহলে এটা অ্যান্সার হতে পারে। এবার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দেখো, n = 6 কখনোই হবে না, কারণ n যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হয়, তো সেক্ষেত্রে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হলে সেক্ষেত্রে এই ভ্যালু কি হয়, এই ভ্যালু হয় 0 to n-1, 0 to n-1, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এখানে n ভ্যালুও ম্যাচ করছে না, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে অপশন সি, ঠিক আছে, অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন সি। চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, for which one of the following sets of 4 highest quantum numbers an electron will have energy, আচ্ছা কি বলছে দেখো, বলছে for which of the following sets, এখানে কতগুলো সেটস দেওয়া আছে, চারটে কোয়ান্টাম নাম্বারের, ঠিক আছে, তো কোন ইলেকট্রনের হাইয়েস্ট এনার্জি হবে, এটা অ্যাকচুয়ালি টার্মটা একটু এইদিকে হয়ে গেছে, 4 কোয়ান্টাম নাম্বারস দেওয়া আছে, হাইয়েস্টটা হয়ে যাবে এখানে হাইয়েস্ট, an electron will have highest energy, ওকে, কোন ইলেকট্রনের হাইয়েস্ট এনার্জি হবে দেখো, আববাউ প্রিন্সিপাল যদি তোমাদের মনে থাকে তাহলে নিশ্চয়ই মনে করতে পারছো, আববাউ প্রিন্সিপাল অনুযায়ী আমরা এনার্জি ক্যালকুলেশন করে সেই অনুযায়ী ইলেকট্রন ফিল আপ করি এলিমেন্টে, ঠিক আছে। তো আববাউ অ্যাকর্ডিং টু আববাউ প্রিন্সিপাল কি ছিল, প্রিন্সিপালটা এই যে এনার্জিটা, এটা কার সাথে প্রপোর্শনাল ছিল, n প্লাস এল ভ্যালু, n প্লাস এল এর সাথে, এটা আববাউয়ের n প্লাস এল রুল, n প্লাস এল রুল। তাহলে দেখো প্রত্যেকটা n প্লাস এল রুল যার বেশি, n প্লাস এল এর ভ্যালু যার বেশি তার এনার্জি বেশি, n প্লাস এল বেশি হওয়া মানে এনার্জিটাও বেশি, কম হওয়া মানে এনার্জি কম। তাহলে অপশন এ তে n প্লাস এল করলে আমরা কি পাবো, 3 প্লাস 2 মানে 5, বি তে পাবো 4 প্লাস 2 মানে 6, সি তে পাবো 4 প্লাস 1 মানে 5, এখানে পাবো 5 প্লাস 0 মানে 5। তাহলে হাইয়েস্ট কোন সেটটাতে পাচ্ছি, অপশন বি, ঠিক আছে, বোঝা যাচ্ছে, অপশন বি তে পাচ্ছি হাইয়েস্ট এনার্জি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, which one is classified as a condensation polymer, which one is classified as condensation polymer, কি কি আছে, টেফলন, অ্যাক্রাইলোনাইট্রাইল, ট্যাক্রন, নিওপ্রিন। দেখো ট্যাক্রন এটাকে কন্ডেনসেশন পলিমার বলা হয়, ঠিক আছে। তো দেখো এখানে রিঅ্যাকশনটা দেওয়া আছে, ঠিক আছে, দেখো এই যে ট্যাক্রন এটা হচ্ছে টেরিলিন, টেরিলিন এটা কি একটা কোপলিমার, ঠিক আছে, এটা একটা কোপলিমার, এটা কিভাবে ফর্ম করে, কন্ডেনসেশন রিঅ্যাকশনের মাধ্যমে, ঠিক আছে, কন্ডেনসেশন রিঅ্যাকশনের মাধ্যমে ফর্ম করে এবং পলিস্টার লিংকেজের মাধ্যমে থাকে, টেরিলিন পলি, ঠিক আছে। তো কন্ডেনসেশন রিঅ্যাকশনটা কার কার মধ্যে হয়, টেরেপথ্যালিক অ্যাসিড, এটা হচ্ছে টেরেপথ্যালিক অ্যাসিড, আর এটা হচ্ছে ইথিলিন গ্লাইকল, ঠিক আছে। দেখো এন দেওয়া আছে দুটোতেই,
ওকে, সেই কারণে এরা কি করছে, একটা টেরিলিন পলিমার ফর্ম করছে। ঠিক আছে, দেখো তাহলে অ্যানসারটা হয়ে যাচ্ছে ড্যাক্রন। ওকে, এই জায়গাটা দেখে নেবে রিঅ্যাকশনটা। টেরাপথ্যালিক অ্যাসিডের সাথে ইথিলিন গ্লাইকলের কনডেনসেশন হচ্ছে, সেই কারণে এটাকে বলা হচ্ছে কনডেনসেশন পলিমার। ওকে, আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। ঠিক আছে, রাখলাম ক্লাসটা। নেক্সট আমি আবার কালকে একটা প্র্যাকটিস সেট নিয়ে আসবো।